আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লোরাইড শিফটিং। ক্লোরাইড শিফটিং হচ্ছে এইচএসসি বায়োলজির পঞ্চম অধ্যায়ের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে আমাদের অলওয়েজ প্রতি বছরই বোর্ডে সিকিউ আসে। তো ক্লোরাইড শিফটিং বলতে কী বোঝায়? ক্লোরাইড শিফটিং বলতে বোঝায় আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহনের পদ্ধতি। কার্বন ডাইঅক্সাইড পরিবহন আমাদের নর্মালি আরবিসির মাধ্যমে হয়ে থাকে, যেখানে ক্লোরাইড শিফটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যারাউন্ড 63% কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় এই ক্লোরাইড শিফটিং পদ্ধতির মাধ্যমে। সো প্রথমে হচ্ছে আমরা দেখতে পারতেছি এই সাইডগুলো হচ্ছে আমার কোষগুলা, এবং হচ্ছে এই যে কোষগুলা, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার অন্তঃকোষীয় স্থান, আর এই মাঝখান থেকে পরিবহন হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাপিলারি বা কৈশিক নালিকা বলতে পারি। সো নর্মালি আমরা জানি কোষগুলো কী করে, কোষগুলো হচ্ছে আমাদের শ্বসন ক্রিয়া সম্পাদন করে বা রেসপিরেশনে সহায়তা করে। সো এই তো আমাদের কোষগুলো হচ্ছে রেসপিরেশন করতেছে, রেসপিরেশন করার পর কার্বন ডাইঅক্সাইড যেগুলো উৎপন্ন হয় সেগুলো আমরা নর্মালি দেখতে পারতেছি আন্তঃকোষীয় স্থান ভেদ করে আমাদের ক্যাপিলারির ভিতরে আসে। কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলো তো লাংয়ের মাধ্যমে বের করে দেওয়া লাগবে। সো দেখতেছি কার্বন ডাইঅক্সাইডগুলো আমার হচ্ছে রক্তের প্লাজমায় আসতেছে কোন পদ্ধতিতে? ব্যাপন পদ্ধতিতে। এগুলো যখন হচ্ছে আমাদের রক্তের প্লাজমায় আসবে, তখন সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে আরবিসি। আরবিসির সাথে মিলিত হয়, আরবিসির ভিতরেই কার্বন ডাইঅক্সাইডটা ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে। তখন আরবিসি অ্যারাউন্ড 50 গুণ এনলার্জ বা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড দেখা যাচ্ছে ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে। আরবিসির ভিতরে কিছু হচ্ছে আমাদের পানি থাকে, পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে আমার কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রয়োজন হয় কার্বনিক অ্যাসিড তৈরি করতে। এই জন্য আমাদের কার্বনিক অ্যানহাইড্রেট যেহেতু আরবিসি বা লোহিত রক্তকণিকায় উপস্থিত, কার্বনিক অ্যাসিড আমাদের আরবিসির ভিতরে উৎপন্ন হতে পারে। খুবই বেশি পরিমাণ কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা এখানে বিদ্যমান। কার্বনিক অ্যানহাইড্রেজ যেহেতু মৃদু অ্যাসিড, এ কী করবে? একটা প্রোটন তৈরি করবে আর বাইকার্বনেট আয়ন তৈরি করবে। যেহেতু আরবিসির ভিতরে প্রোটন বেড়ে যাচ্ছে, তখন কি এটাকে সাম্যাবস্থায় নিয়ে আসার জন্য প্রোটনের সাথে আমার এই হিমোগ্লোবিন, আমরা জানি আরবিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন যুক্ত হয়ে হিমোগ্লোবিন অ্যাসিড তৈরি করবে। এবং এই যে বাইকার্বনেটটা দেখতে পারতেছি, বাইকার্বনেটটা হচ্ছে ভেদ্য, আরবিসির ভিতর থেকে ভেদ্য হতে পারে। কিন্তু এই যে প্রোটনটা হচ্ছে আমাদের ভেদ্য নয়। যেহেতু ভেদ্য নয়, ও কী করবে? ও যেহেতু হচ্ছে আরবিসির ভিতরে থাকলে অ্যাসিডিটি বেড়ে যাবে, ও হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন অ্যাসিড তৈরি করবে। আবার যে বাইকার্বনেটটা দেখতেছি, বাইকার্বনেটটা যেহেতু ভেদ্য, ও কী করবে? এই আরবিসির বা এরিথ্রোসাইটের ভিতর দিয়ে বের হয়ে আসবে। এই আরবিসি বা এরিথ্রোসাইটের ভিতর দিয়ে বের হয়ে আসার সাথে সাথে একটি ইলেকট্রিক সাম্যাবস্থা হচ্ছে বিনষ্ট হবে। এই ইলেকট্রিক সাম্যাবস্থা যেহেতু বিনষ্ট হচ্ছে, এখানে আরেকটা মেকানিজম ঘটবে। আমরা জানি আমাদের রক্তের প্লাজমায় হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড বা লবণ বিদ্যমান থাকে, সেটা হচ্ছে খুবই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সে হচ্ছে আমাদের সোডিয়াম আর হচ্ছে ক্লোরাইড আমাদের তৈরি করে দেবে। সো এই যে ইলেকট্রিক সাম্যাবস্থা যেটা হচ্ছে ডিস্টার্ব হচ্ছে বা নষ্ট হচ্ছে, এইটার পরিবর্তিতে এই ক্লোরিনটা কী করবে? ক্লোরিনটা হচ্ছে এখান থেকে আমাদের এই এরিথ্রোসাইটের ভিতরে ইনসার্ট করবে বা প্রবেশ করবে, যার ফলে কী হইতেছে? সাম্যাবস্থা বিনষ্ট না হয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে, মানে প্রপার জায়গায় চলে আসতেছে। তখন হচ্ছে এই যে বাইকার্বনেটটা বের হয়ে আসতেছে, তাই যে সোডিয়ামটা এখানে বসেছিল, সোডিয়ামটা বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে প্লাজমার মাধ্যমে আমাদের বের হয়ে যাবে। প্লাজমার মাধ্যমে যে বের হয়ে যাবে, এটা দেখতে পারতেছে যে এখানে কার্বন ডাইঅক্সাইডের অংশটা আছে, তার মানে সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে আমাদের কি হইতেছে? প্লাজমার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আবার যে ক্লোরাইডটা হচ্ছে আয়নটা ভিতরে ঢুকলো, আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার ভিতরে কিছু পটাশিয়াম আয়ন মানে উন্মুক্ত অবস্থায় থাকে, তারা হচ্ছে দেখো যুক্ত করে কি পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলতেছে। আবার সব বাইকার্বনেট আয়ন হচ্ছে বের হতে পারবে না। এখন যেহেতু বের হতে না পারার কারণে তারাও কী করবে? যেহেতু মাইনাস আয়ন হচ্ছে, এটা অ্যানায়নও কি হচ্ছে, এই যে এটা হচ্ছে নিউট্রাল অবস্থা থেকে ডিস্টার্ব করতেছে, তখন হচ্ছে কিছু পরিমাণ যে পটাশিয়াম আবার হচ্ছে বাইকার্বনেটের সাথে যুক্ত হয় পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে। আর এই পটাশিয়াম বাইকার্বনেটটা হচ্ছে আমাদের কীভাবে? আরবিসির মাধ্যমে হচ্ছে আমাদের লাংয়ের মাধ্যমে বা ফুসফুসের মাধ্যমে বের করে দেবে। তাইলে আমরা কি পাইতেছি? সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে প্লাজমার মাধ্যমে বের করে দিতেছে, আর পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে হচ্ছে আরবিসির মাধ্যমে বের করে দিতেছে। এই যে দেখতে পারতেছি বাইকার্বনেটের পরিবর্তিতে যে ইলেকট্রিক সাম্যাবস্থাটা বিনষ্ট হচ্ছে, তার পরিবর্তে যে ক্লোরাইডটা হচ্ছে আমাদের আয়নটা ভিতরে চলে গেছে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং বা বলা হয় হ্যামবার্গার শিফটিং। বিজ্ঞানী হ্যামবার্গার নাম অনুযায়ী হ্যামবার্গার শিফটিংও এটাকে বলা হয়ে থাকে। সো খুবই ইম্পর্টেন্ট, 63% কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই পদ্ধতিতে পরিবহন হয়। তো
তোমাদের এইচএসসির বইয়ে এই জিনিসটাই লেখা আছে। যখন মেডিকেলে আমরা উঠবো তখন দেখবো না হচ্ছে আমাদের লাঙে বা ফুসফুসে এই পদ্ধতিটা আবার ব্যাক সাইডেড হয়, মানে আবার পিছনে একদম পিছনের দিকে হচ্ছে পরিবাহিত হয়। আবার দেখবার কার্বন ডাইঅক্সাইড বের হয়ে লাগের মাধ্যমে আমরা হচ্ছে লাং বা ফুসফুসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। সো এটাই হচ্ছে খুব সহজ করে আমাদের হচ্ছে ক্লোরাইড শিফটিং পদ্ধতি। সবাইকে হচ্ছে থ্যাংক ইউ। আমার হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে হচ্ছে সাথে থাকবেন।